টেল অফ থ্রি লায়ন্স। 1, 10 শিলিংয়ের সুদ। আপনাদের অনেকেই অ্যালান কোয়াটারমেইনের নাম শুনে থাকবেন। কিছুদিন আগে বন্ধুদের নিয়ে রাজা সলোমনের রহস্যময় খনি আবিষ্কারের দুরূহ অভিযানে গিয়েছিলেন তিনি। সফল হয় ওই অভিযান। ইংল্যান্ডে ফিরে স্যার হেনরি কার্টিসের বাড়ির কাছাকাছি বাস করছিলেন মিস্টার কোয়াটারমেইন। কিন্তু নগর সভ্যতার বিকট আওয়াজ ও লোকজনের ভিড় সইল না তার বেশি দিন। জঙ্গলে অভ্যস্ত আর সব দক্ষ শিকারীর মতো বিরক্ত হয়ে আবারও ফিরে গেলেন তিনি বুনো অঞ্চলে। শুনলাম নতুন কোনো অভিযানে রওনা হচ্ছেন এক অচেনা দেশে। তারপর অনেকগুলো দিন পেরিয়ে গেল, তার সঙ্গী সাথীদের কোনো খোঁজ খবর পেলাম না। আর এবারের অভিযাত্রা থেকে অ্যালান কোয়াটারমেইন আর ফিরবেন বলে মনে হলো না আমার। সোলোমনের গুপ্তধন নিয়ে ফিরে এসে তিনি যখন ইংল্যান্ডে ছিলেন, প্রায় তার বাড়িতে চলে যেতাম গল্প শোনবার আশায়। দীর্ঘ শিকারী জীবনে অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। মুগ্ধ হয়ে শুনতাম সেই সব রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী। আজ আমি যে কাহিনী বলতে যাচ্ছি সেটাও তার সেই অভিজ্ঞতারই গল্প। তখনও তার ছেলে হ্যারি মারা যায়নি। সেই অভিযানে হ্যারিকে নিয়ে গিয়েছিলেন তিনি। হ্যারির বয়স তখন বড়জোর 14। ইয়র্কশায়ারের বাড়িতে সে রাতে অ্যালান কোয়াটারমেইন যেভাবে আমাকে বলেছিলেন, ঠিক সেভাবেই কাহিনীটি তুলে দিচ্ছি আপনার জন্য। কথা হচ্ছিল সোনার খনি আর শিকার নিয়ে। ও, গোল্ড মাইনিং, মাথা দোলালেন অ্যালান কোয়াটারমেইন। ট্রান্সভালের পিলগ্রিমস রেস্টে সোনার খনির খোঁজে গিয়েছিলাম আমি। তারপরে ঘটে জিম আর সিংহগুলোর সেই ঘটনা। পিলগ্রিমস রেস্ট এর নাম শুনেছেন? বিদঘুটের একটা ছোট শহর ছিল ওটা, হয়তো এখনও আছে। পাথরে একটা উপত্যকার মাঝখানে পিলগ্রিমস রেস্ট। চারপাশ থেকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা, রুক্ষ অনুর্বর বিশ্রী একটা জায়গা। ওখানে সোনা খুঁজতে গিয়ে ত্যক্ত বিরক্ত হয়ে হাত থেকে শাবল কোদাল ফেলে দিয়েছি আমি বহুবার। বুক ভরে একটু শ্বাস নিতে ক্লেম ফেলে রেখে কয়েক মাইল হেঁটে চলে গিয়েছি কোনো পাহাড়ের চূড়ায়। ওখানে ঘাসের গালিচায় শুয়ে দেখেছি মনোমুগ্ধকর প্রকৃতি, সবুজ সব ঝলমলে উপত্যকা, সূর্যের আলোর সোনামাখা সুউন্নত পাহাড় চেনি, বিস্তৃত উন্মুক্ত সুনীল আকাশ। মাইনারদের জঘন্য রসিকতা আর গালাগালি থেকে দূরে সরে গিয়ে পেয়েছি ক্ষণিকের স্বস্তি। আজও মনে পড়ে রোদে বিরামহীন কাজ করে যাওয়া বাসুটু কাফরিদের কর্কশ কণ্ঠস্বর। কয়েক মাস ধৈর্য ধরে ক্লেইমে কাজ করবার পর শাবল বা খনিজ পরিষ্কার করবার চৌবাচ্চার দিকে তাকালেই ঘৃণা বোধ করতে শুরু করলাম। দিনে অন্তত 100 বার নিজের দুর্ভাগ্যকে অভিশাপ দিতাম। সোনা খুঁজতে গিয়ে 800 পাউন্ড বিনিয়োগ করেছি বলে। সে সময় ওই 800 পাউন্ডই ছিল আমার সর্বস্ব। আসলে স্বর্ণজ্বর ভয়ানকভাবে পেয়ে বসে মানুষকে। আমাকেও পেয়েছিল ওই জ্বরে। লোভ করা পাপ, সেই লোভেরই প্রতিফল ভোগ করছিলাম তখন। আমি যে ক্লেইমটা কিনেছিলাম, শুনেছিলাম ওটা থেকে 500,000 পাউন্ড মূল্যের সোনা পেয়েছে আগের মালিক। কাজেই ওই ক্লেইম 500 পাউন্ডে কিনতে পেরে ভেবেছিলাম বিরাট যেটা জিতে গেছি। জাম্বেজির ওপারে 1 বছর হাতি শিকার করে বহু কষ্টে রোজগার করেছিলাম ওই টাকা। যখন দেখছিলাম আমেরিকান ক্লেইম বিক্রেতা আমার দেয়া 500 পাউন্ড আনন্দের সঙ্গে তার প্যান্টের পকেটে ঢোকাচ্ছে, দীর্ঘশ্বাস ফেলে বলেছিলাম, সত্যি টাকাগুলো ভালো জায়গাতেই বিনিয়োগ করেছি। আশা করি আমার ভাগ্যটাও আপনার মতো ভালো হবে। হেসেছিল লোকটা। চাউ উত্তেজিত ছিল তখন। মনে হয়েছিল আমার করুণ ভবিষ্যৎ দেখতে
এই হেসেছে আমেরিকান। নাকি সুরে বলেছিল, মানুষের পেটে লাথি মারবো এমন লোক আমি, এমন লোক নই আমি। আর এখন যখন নোংরা টাকা নিয়ে স্বার্থের বিরোধ নেই আমাদের, তো সরাসরি সত্য কথা বলাই ভালো মনে হচ্ছে। ওই ক্লেম থেকে অনেক টাকার সোনা পেয়েছি আমি ঠিক, কিন্তু তোমার আমার মধ্যে যদি খাঁটি কথা বলি, তাহলে বলতে হয় ক্লেমটায় এক ফোঁটা সোনাও নেই। আর নির্লজ্জ নির্লজ্জ আমেরিকানের কথা শুনে হা করে বার কয়েক খাবি খেয়েছিলাম। মাত্র 5 মিনিট আগেই লোকটা দুনিয়ার সমস্ত ধর্মের বিভিন্ন স্বর্গদূতের নামে শপথ করে বলছিল এখনও অনেক সোনা রয়ে গেছে ক্লেমে। কোদাল চালিয়ে সোনা বের করে আনতে আনতে ক্লান্ত হয়ে গেছে বলেই শুধু ক্লেমটা বিক্রি করে দিচ্ছে সে। অত হতভম্ব হবার কিছু নেই বাছা। আমার অবস্থা দেখে সান্ত্বনার সুরে বলেছিল পাজি আমেরিকান। বুড়ি মেয়েটার মধ্যে খানিকটা সোনালি ঝিলিক থেকেও থাকতে পারে এখনও, বলা যায় না। থাকুক আর না থাকুক, তুমি কিন্তু সত্যিকারের ভালো একজন মানুষ। কাজেই স্পষ্ট বুঝতে পারছি বিরাট বড় লোক হয়ে যাবার মিথ্যে আশায় মন প্রাণ দিয়ে গর্ত খোঁড়ার দুর্দান্ত সুযোগ পাচ্ছ তুমি। আর কিছু হোক বা না হোক, হাতের পেশি ফুলে শক্ত হয়ে যাবে তোমার, পাথরের মতো কঠিন এখানে ওখানে মাটি। আর এসবও যদি তোমাকে খুশি না করে থাকে, তাহলে ভাবো একবার, আগামী 1 বছরে $2000 বেশি দামের অভিজ্ঞতা অর্জন করে ফেলতে পারবে তুমি। তারপর কথা শেষ হতে না হতেই আমার চোখের সামনে থেকে কেটে পড়ল আমেরিকান ঠগ একেবারে ঠিক সময়ে। আর একটু সময় পেলেই ঝাঁপিয়ে পড়তাম লোকটার উপর। যাই হোক, আমার ছেলে হ্যারিকে সঙ্গে নিয়ে 6 জন কাফরিসহ সেই পুরনো ক্লেইমে কাজে লেগে পড়লাম। কাফরিদের ভাড়া করতে গিয়ে, সবার খাবার কিনতে গিয়ে খরচ হয়ে গেল সর্বস্ব। কাজ করলাম আমরা, হ্যাঁ, কাজ কাকে বলে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের পর দিন ঘুরেও সামান্য সোনার চিহ্ন দেখলাম না। এত এক তিলও না। আমেরিকান বাটপার চেঁচে পুছে নিয়ে গেছে সব, আমাদের জন্য ফেলে রেখে যায়নি কিছু, একেবারে কিছুই না। 3 মাস হাড়ভাঙা খাটুনির পর টাকা প্রায় শেষ হয়ে এলো। এক ব্যাগ মাংসের দাম 4 পাউন্ড হলে বুঝতেই পারছেন বেশি দিন লাগবার কথা নয় আমার সামান্য সঞ্চয় শেষ হতে। তারপর একদিন এলো সেই বিশেষ দিন শেষে রাতের আধার। শনিবার রাত খাওয়া শেষে আমার ছেলে হ্যারিকে নিয়ে টিলার পাশে চাঁদের আলোয় বসলাম। পাশেই আমাদের খনন করা বিরাট সেই গর্ত, যেন টিটকারি দিচ্ছে নীরবে। পা ঝুলিয়ে দিয়েছি আমরা গর্তের কিনারা দিয়ে। দুজনের মনের অবস্থা বর্ণনা করবার মতো নয়। একটু পরে মানিব্যাগ বের করে ভেতরে যা কিছু আছে তালুতে ঢাললাম। অর্ধেকটা সবরেইন, 2টো ফ্লোরিন, রূপার কয়েনে 9 পেন্স, ব্যাস। বুঝলি হ্যারি, ছেলেকে বললাম, দুনিয়ায় এই কয়টা পয়সা ছাড়া আর কিছু নেই আমাদের। বাকি সব এই গর্তটা গিলে নিয়েছে। এখন থেকে কাফরিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা, আর খাবো সবাই ভুট্টার সোবরা। ঠাট্টার সুরে বলল হ্যারি। হাসতে শুরু করলো নিজের কৌতুকে। হালকা মেজাজে ছিলাম না আমি। এত খাটুনির পর ফতুর হয়ে মেজাজটা ছিল চড়া। গর্ত খোঁড়া কখনোই আমার পছন্দের কাজ ছিল না। বিরক্ত হলাম হ্যারির কথায়। ঘাড়ে চাপ্পড় মারতে হাত তুলে বললাম, চুপ কর তো। হাত তুলতেই অর্ধেক সবরেইনটা আঙুলের ফাঁক গলে ফসকে পড়ে গেল গর্তের মধ্যে। যা, হাহাকার করে উঠলাম, গেল। তাহলেই দেখো বাবা, রেগে গেলে কীরকম ভুল করে ফেলো তুমি, উপদেশের সুরে বলল হ্যারি। আরও কমে গেল আমাদের টাকা। কোনো জবাব দিলাম না ওর হিতোপদেশের। খাড়া ঢাল বেয়ে নামলাম গর্তের ভেতরে। পেছনে এলো হ্যারি। অনেক খুঁজলাম কয়েনটা,
কিন্তু চাঁদের আলো ছিল চান। সবরেইনটা তো পাওয়া গেলই না। কাফরিরা এদিকে সন্ধ্যার আগে কাজ করে যাওয়ায় আলগা মাটিতে পা রাখাও হলো মুশকিল। রাগে একটা শাবল তুলে নিয়ে মাটি খুঁচিয়ে কয়েন খুঁজতে শুরু করলাম। না পেয়ে রাগ বাড়ল আরও। পাগলের মতো গায়ের জোরে শাবল চালাতেই আমাকে অবাক করে দিয়ে শাবলটার হাতল পর্যন্ত দেবে গেল মাটির বুকে। হ্যারি, এখানে কেউ কাজ করেছিল মনে হয়? অবাক হয়ে বললাম। হ্যারি বলল, আমার তা মনে হয় না বাবা, তবু ভালো মতো দেখি এসো। কোদাল দিয়ে মাটি সরাতে শুরু করলাম আমি। হ্যারি সরালো দু হাতে। একটু পর বলল, ধুর, কয়েকটা পাথরের মাছ দিয়ে ঢুকে গিয়েছে শাবলটা। দেখো। একটা পাথর ধরে টানতে শুরু করলো। কয়েক মুহূর্ত পর গলা নামিয়ে ফিসফিস করে বলল, বাবা, খুব ভারী তো, ধরো, ধরে দেখো। বিরাট বড় আপেলের সমান গলছে একটা বাদামি পাথরখণ্ড দিল ও আমার হাতে। কৌতূহলী হয়ে চাঁদের আলোয় পাথরটা দেখলাম। সত্যি ওটার ওজন অস্বাভাবিক বেশি। চাঁদের আলোয় পাথরের রুক্ষ শরীরটা দেখে বুকের মাঝে উত্তেজনার ছোঁয়া টের পেলাম। তবে যা দেখলাম সেটা সত্যি কিনা নিশ্চিত হতে পারলাম না। তোর ছুরিটা দে তো হ্যারি। হাত বাড়িয়ে দিলাম। ছুরিটা নিয়ে পাথর রাখলাম হাঁটুর উপর। তারপর আঁচড়াতে শুরু করলাম ছুরির ফলা দিয়ে। নরম মনে হলো পাথরটা। কয়েক সেকেন্ড পর স্বপ্ন আর স্বপ্ন থাকলো না। সত্যি দেখলাম ওটা আমার হাতে বিরাট একখণ্ড নিরেট নিখাত সোনার পিণ্ড। ওজন 4 পাউন্ডের বেশি হবে ওটার। সোনা পেয়েছি আমরা হ্যারি, ছেলেকে বললাম। এটা সোনা না হলে আমি ডাচদের মতো উন্মাদ। বড় বড় চোখে ধাতুর খণ্ডে যেখানে আমি আঁচড় দিয়েছি সেই জায়গার সোনালি ঝিলিকের দিকে তাকালো হ্যারি, আর তারপরে বিকট এক চিৎকার ছাড়ল। উপত্যকার বহুদূর পর্যন্ত চলে গেল ওর কণ্ঠস্বর। মনে হলো খুন করা হচ্ছে কাউকে। চুপ কর, তাড়াতাড়ি ধমকে বললাম ওকে। তুই কি চাস চারপাশের সব চোর ডাকাত এসে হাজির হোক? কথাটা বলেও সারিনি ঠিকমতো। কারো সাবধানী পায়ের শব্দ শুনতে পেলাম। এদিকেই আসছে। সঙ্গে সঙ্গে পাথরের টুকরোটা মাটিতে রেখে বসে পড়লাম ওটার উপর। এবার ওটাকে খুব শক্ত মনে হলো। বসতে না বসতে গর্তের কিনারায় রোদে পোড়া শুকনো একটা চেহারা দেখতে পেলাম। ছোট ছোট কুতকুতে চোখে আমাদের দিকে তাকালো সে। লোকটাকে চিনতে দেরি হলো না। ওদিকে ওই হ্যান্ড স্পাইক টম এর দুর্নাম রয়েছে। তার ওই নাম হয়েছে হীরের খনিতে কাজ করবার সময় সঙ্গীকে সে হ্যান্ড স্পাইক দিয়ে খুন করেছিল বলে কোনো সন্দেহ নেই। লোকটা এখন মানব হায়নার মতো এদিকে ঘুরঘুর করছে কিছু চুরি করা যায় কিনা সে উদ্দেশ্যে। তুমি নাকি আন্টার কোয়ার্টার মেইন? জিজ্ঞেস করলো লোকটা। হ্যাঁ আমি, মিস্টার টম ভদ্রতার সঙ্গে উত্তর দিলাম। ওই চিৎকারের কারণটা কি? সামনে ঝুঁকলো সে। নক্ষত্র নিয়ে ভাবতে ভাবতে কাজ দিয়েই যাচ্ছিলাম। বেরিয়েছি সন্ধ্যার হাওয়া খেতে। এমন সময় চিৎকার কানে এলো। প্রথমে মনে হলো কেউ মরে যাচ্ছে। কান পেতে শুনলাম তখন। তারপর বুঝতে পারলাম ওটা খুশির চিৎকার। নিশ্চয় কেউ সোনার পিণ্ড পেয়েছে। কোয়ার্টার মেইন, ঠিক বলছি না আমি? সত্যিই সোনা পাওয়া গেছে ঠিক কিনা? চপ চপ শব্দে বার কয়েক ঠোঁট দুটো খুললো আর বন্ধ করলো হ্যান্ড স্পাইক টম। বড় কোনো পিণ্ড পেয়েছো তুমি হঠাৎ করে, ঠিক কিনা? না, ওটা মোটেই। দীর্ঘস্বরে আপত্তি করতে গিয়েও থেমে গেলাম আমি। লোকটার কালো চোখে নিষ্ঠুর দৃষ্টি দেখে স্পষ্ট বুঝতে পারলাম বেটা যদি বোঝে আমি কিসের উপর বসে আছি, তাহলে আজ রাত শেষ হবার আগেই বুকে স্পাইক গেঁথে মারা পড়ব। শুনেছি সোনার উপর গড়ালে সেটা আনন্দদায়ক, কিন্তু আমি বলে দিচ্ছি বসে পড়ে পিছন দিকে কেউ আরাম পেতে চাইলে যেন আমার মতো স্বর্ণখণ্ডের উপর না বসেন। কী ঘটেছিল যদি জানতে চান মিস্টার টম, খুব ভদ্রতার সঙ্গে বললাম, তাহলে শুনুন। আমার সঙ্গে আমার ছেলের একটু মতবিরোধ হয়েছিল। আমার মতটা ওকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছিলাম। ওর চিৎকারের আর কোনো কারণ নেই। হ্যান্ড স্পাইক টমের সঙ্গে ভালো ব্যবহার না করে উপায় কী?
খুন খারাপি করতে লোকটা যেরকম অভ্যস্ত তাই মিস্টার টম ফোপাতে শুরু করলো হ্যারি। ছেলেটা ছেলেটার আমার বুদ্ধি ছিল, বুঝতে পেরেছিল কোনো ধরনের সমস্যায় পড়েছি আমরা। বাবা মারছিল বলে চেঁচাচ্ছিলাম, তাই নাকি বাছা? তাই? তাহলে আমি শুধু এটুকুই বলবো, রাত 10টার সময় পুরনো একটা ফুরিয়ে যাওয়া ক্লেইম এসে বাপের সঙ্গে তর্ক করাটা অদ্ভুত। নিষ্ঠুর হাসলো লোকটা হ্যারির দিকে চেয়ে। আরেকটা কথা বাছা, আমার সঙ্গে যদি কখনো বেয়াদবি করতে, তাহলে ওরকম খুশির চিৎকারের মতো আওয়াজ ছাড়তে পারতে না। আর কিছু বলার নেই আমার, পারিবারিক ব্যাপারে নাক গলাতে চাই না। কাজেই শুভরাত্রি জানাবো এখন। ঘুরে দাঁড়িয়ে রওনা হয়ে গেল হতাশ লোকটা, ঠিক যেন কোনো ক্ষুধার্ত শিয়াল সহজ শিকারের খোঁজে চলেছে। স্রষ্টাকে ধন্যবাদ। সোনার পিণ্ডের উপর থেকে উঠে স্বস্তির শ্বাস ফেলে বললাম, উঠে পড়ে দেখো তো হ্যারি, ওই শয়তানটা গেছে কিনা। হ্যারি একটু পরে জানালো লোকটা পিলগ্রিমস রেস্টের দিকে চলে গেছে। কাজে লাগলাম বাব্বাটা। বুক দুরু দুরু করছে, হাত কাঁপছে উত্তেজনায়। শাবল যেখানে গেঁথে গিয়েছিল সে জায়গায় সাবধানে হাতড়ালাম দুজন। যা ভেবেছিলাম ওরকম স্বর্ণপিণ্ড আরও পেলাম। মোট 12টা। ছোটোটা হেজেল বাদামের সমান, বড়টা যেন হাঁসের ডিম। প্রথমটা ছিল অবশ্য অন্যগুলোর চেয়ে অনেক বড়। পিণ্ডগুলো সব ওখানে জড়ো হলো কী করে, সেটা একটা রহস্য হয়ে থাকলো। পরে অবশ্য জানলাম সেই আমেরিকানও একটা জায়গাতেই তার সমস্ত সোনা পেয়েছিল। পরবর্তী 6 মাস মাটি খুঁড়ে আর এক তিল সোনাও কপালে জোটেনি তার। ফলে হতাশ হয়ে ক্লেমটা বিক্রি করে দেয়। যাই হোক, পরে পিণ্ডগুলো ওর দাম জানলাম প্রায় 1250 পাউন্ড। মোট কথা ওই বিশ্রী গর্তে যত টাকা ঢেলেছিলাম তার চেয়ে 450 পাউন্ড বেশি ফিরে পেলাম। সবগুলো পিণ্ড রুমালে বেঁধে ফেললাম আমি, কিন্তু একেবারে এত টাকার সম্পদ বাড়ি নিয়ে যেতে সাহস পেলাম না। ভালো মতোই জানি রাত বিরেতে শিকারে বেরিয়েছে মিস্টার হ্যান্ড স্পাইক টম। শেষে সিদ্ধান্ত নিলাম যেখানে আছি সেখানেই সে রাতের মতো অপেক্ষা করব। রাত কাটানো সহজ হবে না, কিন্তু রুমালে জড়ানো সোনার টুকরোগুলো তো আছে, সে কারণে কষ্টটা গায়েও লাগবে না। ওগুলো আমার হারানো 10 শিলিংয়ের সুদ। রাতটা ধীরে ধীরে কাটতে লাগলো। হ্যান্ড স্পাইক টমের ভয়ে ঘুমাতে সাহস পেলাম না। শেষ পর্যন্ত ভোর হলো। আমার সজাগ দৃষ্টির সামনে পূবাকাশে ফুটে ওঠা বিশাল কমলা রঙা ফুলের মতো দেখা দিল সূর্য। সূর্যরশ্মির ছোঁয়া লাগলো এক পাহাড়ের চূড়া থেকে অন্য পাহাড়ের চূড়ায়। সেদিকে তাকিয়ে অদ্ভুত একটা অনুভূতি হলো আমার। ওরকম আগে কখনো মনে হয়নি। বুঝে ফেললাম গত কয়েক মাসে গর্ত খুঁড়তে গিয়ে যে পরিশ্রম করেছি, তাতে বাকি জীবন আর সোনার খনিতে কাজ করা মোটেই ঠিক হবে না আমার। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম পিলগ্রিমস রেস্ট ছেড়ে চলে যাব। বাফেলো শিকার করতে করতে এগোবো ডেলাগোয়া উপসাগরের দিকে। সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই শাবল কোদাল তুলে নিলাম হাতে। দিনটা রোববার সকাল হলেও ডেকে তুললাম হ্যারিকে। দুজন মিলে খুঁজে দেখতে শুরু করলাম আশেপাশে আরও স্বর্ণখণ্ড আছে কিনা। বুঝতে পারছিলাম থাকবার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা যা পেয়েছি সবই ছিল ছোট্ট একটা গর্ত মতো জায়গায়। ওখানে মাটি ছিল একদম অন্যরকম। পেলাম না আর এক তিল সোনা। এদিকে আরও সোনা আছে সেটা হতেই পারে, তবে সিদ্ধান্ত নেওয়া হয়েই গেছে আমার। সোনা যদি কেউ পায় তো সে আমি হব না কিছুতেই। পরে শুনেছি ওই গর্তে আশাবাদী 2-3 জন লোকের ভাগ্য বিপর্যয়ের কারণ হয়েছিল। আরেকটু হলে আমারও সর্বনাশ করে দিত ওই গহ্বর। সোনা খোঁজা সারা হলে ছেলেকে বললাম, হ্যারি, এই সপ্তাহেই ডেলাগোয়ার দিকে রওনা হয়ে যাব বাফেলো শিকার করতে। তুই কি আমার সঙ্গে যাবি, না তোকে ডারবানে পাঠিয়ে দেব? আমাকেও নাও, তাড়াতাড়ি করে বলল উদগ্রীব হ্যারি। আমি একটা বাফেলো মারতে চাই। আর বাফেলোই যদি তোকে মেরে ফেলে? তাতে কি, হাসতে হাসতে বলল হ্যারি। আমি যেখান থেকে এসেছি
সেখানে আমার মতো আরও অনেক আছে। বড়দের মতো কথা বলবার কারণে ধমক দিলাম ওকে, তবে সিদ্ধান্ত নিলাম নেব ওকে সঙ্গে। 2, ডোবায় যা পাওয়া গেল। আধা সভরেইন হারিয়ে 1250 পাউন্ডের সোনা পাওয়ার 15-16 দিন পর সেই বিটকেলে গর্তের বদলে একদম অন্যরকম প্রকৃতির মাঝে চলে এলাম আমরা। চাঁদের রূপালি আলোর প্লাবনে ভেসে যাচ্ছে জমিন। ক্যাম্প করেছি আমরা ঢেউ খেলানো একটা বিস্তৃত সমতলের কিনারায়। ঢালের শেষে আমরা বলতে হ্যারি, 2জন কাফরি, আমিও 6টা সারসহ একটা স্কচ কার্ট। জমিতে ঝোপ জন্মেছে ছড়িয়ে ছিটিয়ে, কোথাও বা আবার একসঙ্গে কয়েকটা করে। এখানে ওখানে সমতল মাথা মিমোসা গাছ ঢালু জায়গায় গভীর খাদ তৈরি করে আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা উচ্ছল ঝর্ণা। রাতের নীরবতায় মিষ্টি শোনায় ওটার কলধ্বনি। ঝর্ণার দুতীরে জন্মেছে মেইডেন হেয়ার, বুনো অ্যাসপারা ঘাস ও নানান রকমের ঘাস। লাল গ্রানাইটের খাতের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার পানি। শত শত বছরের জলপ্রবাহ কঠিন গ্রানাইটের বুকে সৃষ্টি করেছে বড় বড় চৌবাচ্চার মতো গর্ত। গোসলের সময় ওগুলোর একটাকে আমরা ব্যবহার করলাম বাথটাবের মতো করে। ক্যাম্পের চারপাশে মিমোসা কাটাঝোপ দিয়ে বেড়া তৈরি করেছি সিংহের ভয়ে। ওখান থেকে 50 গজ দূরে যেরকম রাজকীয় গোসলখানা আমরা পেলাম, তেমন চমৎকার পরিবেশে গোসলের সুযোগ পায়নি কখনো কোনো রোমান নারী, এটা নিঃসন্দেহে বলা যায়। খাবার চিহ্ন দেখে বুঝে নিতে অসুবিধে হয়নি আমার। আশেপাশে বেশ কয়েকটা সিংহ আছে। খাবার চিহ্ন দেখে বুঝে নিতে অসুবিধে হয়নি আমার। আশেপাশে বেশ কয়েকটা সিংহ আছে, কাজেই সাবধান থাকলাম। এক জায়গায় জমি থেকে বড় একটা অংশ ভেঙে নিয়ে গেছে পানির ঘূর্ণি। ওখানে এক কোনায় অপূর্ব সুন্দর একটা প্রাচীন মিমোসা গাছ। গাছের নিচে বিরাট একখণ্ড গ্রানাইটের মসৃণ চাপড়া। ওটাকে ঘিরে রেখেছে মেইডেন হেয়ার ও অন্যান্য ফান গাছ। গ্রানাইটের চাপড়া ধীরে ধীরে ঢালু হয়ে নেমে গিয়েছে ছোট্ট একটা স্বচ্ছ পানির ঝকঝকে ডোবায়। ডোবাটা মাঝখানে 10 ফুট চওড়া হবে। পানির গভীরতা বড়জোর 5 ফুট। এই গ্রানাইট হয়ে ডোবায় নেমে গোসল করতাম আমরা প্রতিদিন সকালে। ওই শিকার অভিযানে ওখানে গোসলের চমৎকার অভিজ্ঞতাটা ছিল আমার বড় প্রাপ্তি। একই সঙ্গে ওই জায়গাটা হয়ে আছে আমার জন্য অত্যন্ত বেদনারও। সে রাতটা ছিল অপূর্ব। আগুনের ধারে বসেছিলাম হ্যারি আর আমি। সকালে হ্যারি একটা হরিণ শিকার করেছিল, ওটার মাংস দিয়ে কাবাব তৈরি করছিল কাফরি 2জন। হ্যারি আর আমি দুজনই ছিলাম উৎফুল্ল, না থাকার কোনো কারণ ছিল না। অদ্ভুত সুন্দর পরিবেশে সবাই আমরা ছিলাম তৃপ্ত। আফ্রিকার জ্যোৎস্না রাতের সৌন্দর্য বর্ণনা করতে হলে দক্ষ ভাষাবিদ লাগবে। আমার মতো অনভিজ্ঞ মানুষের পক্ষে ওরকম রাতের সত্যিকার রূপ বর্ণনা করা সম্ভব নয়। উত্তরে যতদূর চোখ যায় রহস্যময় কোনো অজানা দেশের দিকে যেন চলে গেছে ঢেউ খেলানো ঝোপের নীরব সাগর। আমাদের ক্যাম্প থেকে খানিকটা নিচে, মাইলখানেক ডান দিকে বয়ে চলেছে চওড়া এলিফ্যান্ট নদী। চাঁদের প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে নদীর আয়নার মতো জলে। রূপালি আলোর বর্ষা নেমে এসে এঁকে বেঁকে শিউরে উঠছে এলিফ্যান্টের বুকে। তারপর ওখান থেকে চিকরে যাচ্ছে বহুদূরের নিথর পাহাড় ও নিস্তব্ধ সমতল ভূমিতে। নদীর তীরে জন্মেছে বিরাট সব গাছ, যেন স্বর্গের দিকে আঙুল তাক করেছে ওগুলো। রাতের চাদর যেন মেঘের মতো ঢেকে রেখেছে গাছগুলোর শীর্ষ সবখানে।
বিরাজ করছে নীরবতা আকাশের উদারতায়। ঘুমন্ত পৃথিবীর বুকে সবখানে ওরকম মায়াবী পরিবেশে মানুষ ভুলে যায় সে কত ক্ষুদ্র। প্রকৃতির বিশালত্বে অংশ নিতে পারে সে বিভোর হয়ে। তখনই হয়তো আসে মহোৎসব দর্শন চিন্তা। হার্ক, ওটা কি? দূরে নদীর দিক থেকে ভেসে এলো মেঘ ঢাকবার মতো মেঘ ডাকবার মতো গর্জন। আবারও খাবারের খোঁজে বেরিয়েছে ক্ষুধার্ত সিংহ। হ্যারিকে শিউরে উঠতে দেখলাম। ফ্যাকাশে হয়ে গেল ও। এমনিতে হ্যারি যথেষ্ট সাহসী, কিন্তু রাতের আধারে ঝোপঝাড়ের নীরব রাজ্যে জীবনে প্রথমবারের মতো সিংহের গর্জন শুনলে যে কোনো কিশোরের সামু চমকে যাবে। ওরা নদীর তীরে শিকার করছে। হ্যারিকে বললাম, তোর দুশ্চিন্তার কিছু নেই। 3 রাত ধরে এখানে আছি আমরা। ওরা যদি দেখা দিতে চাইতো তাহলে এরই মধ্যে আমরা ওদের দেখতে পেতাম। তবে সাবধানের মার নেই। আগুনটা উস্কে দেব আমরা। কাফরিদের একজনকে বললাম, ফারাও, ঘুমিয়ে পড়ার আগে তুমি আর জিম আরও কিছু কাঠ এনে রাখো। আগুন না জ্বললে বিড়ালগুলো হয়তো ঘাড়ের কাছে চলে আসবে। সোয়াজি জাতির শক্তিশালী মানুষ ফারাও। পিলগ্রিমস রেস্ট এ আমার সঙ্গে কাজ করেছে। কথা শুনে হেসে ফেলল ও। উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে ডাক দিল জিমকে কুঠার নিয়ে আসতে। জিম আসবার আগেই রওনা হয়ে গেল ও। এক ঝাড় সুগার বুশের দিকে ওখান থেকে মরা গাছ কেটে এনে জ্বালানির কাজে লাগিয়েছি আমরা এর আগে। মানুষ হিসেবে ফারাও ছিল ব্যতিক্রমী। সম্ভবত মিশরীয় ধাঁচের চেহারা আর রাজকীয় ভঙ্গিতে হেলে দুলে হাঁটবার কারণেই ওকে ফারাও নামে ডাকা হতো। কখন কিসে যে ও রেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। খুব কম মানুষই মিশতে পারত ওর সঙ্গে। আর কখনো যদি মদ গিলবার সুযোগ পেত ফারাও, তাহলে গলা পর্যন্ত না গিলে থামতে পারত না। মাতাল হলেই ও হয়ে উঠত রক্তপিপাসু। এসব তো হচ্ছে ওর খারাপ দিক। আর ওর ভালো দিক হচ্ছে, বেশিরভাগ জুলুদের মতোই কাউকে যদি ফারাও পছন্দ করত তাহলে তার জন্য করতে পারত না এমন কাজ ছিল না। কর্মঠ আর বুদ্ধিমান মানুষ ছিল ফারাও। ওর মতো দুঃসাহসী আর জেদি লোক আমি খুব কমই দেখেছি। একবার কোনো কিছু করবে বললে সেটাও করে ছাড়ত। বয়স ছিল ওর 35-এর মতো। তবে কেশলা বা তাজ ছিল না ওর। সোয়াজিল্যান্ডে বোধহয় কোনো রকমের কোনো গোলমালে জড়িয়ে পড়েছিল, যে কারণে ওর উপজাতি ওকে কেশলা দিয়ে সম্মানিত করেনি। সম্ভবত এ কারণেই সোনার খনিতে কাজ করতে চলে এসেছিল ফারাও। অন্য কাফরি জিম বয়সে ফারাওয়ের চেয়ে বেশ ছোট। ওকে তরুণ বলা চলে। ও ছিল মাফক কাফরি। একটু পরে আমি যা বলবো তারপরেও ওর সুনাম করতে পারছি না। অলস আর বেয়ারা ধরনের বখাটে ছোকরা ছিল জিম। সেই সকালেই ফারাওকে বলতে হয়েছিল যেন ছোকরাকে শাসন করে। ওর অবহেলাতে আমাদের একটা ষাঁড় হারিয়ে যাচ্ছিল আরেকটু হলেই। জিমকে পছন্দ করলেও ভালো রকম পিট্টি দিয়েছিল সকালে ফারাও। পরে দেখেছিলাম জিমকে সান্ত্বনা দিচ্ছে ও নিজের কানের ভাঁজে রাখা কৌটা থেকে নসি টানতে দিয়ে বলছে, পরের বার যখন ও জিমকে পেটাবে তখন অন্য হাত দিয়ে পেটাবে। তাহলে আগের কাটা দাগগুলোর পাশে পড়বে নতুন দাগগুলো। জিমের পিঠে তৈরি হবে চমৎকার নকশা। যাই হোক, দুজন ওরা চলে গেল কাটানতে। রাতের বেলা ক্যাম্প ছেড়ে যেতে চাইছিল না জিমের। চাঁদের উজ্জ্বল আলো থাকলেও
ভয় পাচ্ছিল ও। কিছুক্ষণ পর অবশ্য নিরাপদেই ফিরল ওরা কাঠের বিরাট একটা বোঝা নিয়ে। হাসতে হাসতে ঝিমঝিমকে জিজ্ঞেস করলাম সে কিছু দেখেছে কি না। ও বলল দেখেছে। একটা ঝোপের পিছন থেকে হলদে দুটো জলজলে চোখ তাকিয়েছিল ওর দিকে। নাক ঝাড়বার আওয়াজও শুনেছে ও। ব্যাপারটা তদন্ত করে দেখলাম, বুঝতে দেরি হলো না ওসবই ঝিমঝিমের কল্পনা। ঝিমঝিমের কথা শুনে আমি যে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম তা নয়। তারপরও আগুনটা ভালো মতো জ্বলে উঠবার পর ঘুমাতে গেলাম কাটা ঝোপের বেড়ার ভিতরে। হ্যারির পাশে শুয়ে ঘুমিয়ে পড়তে বেশিক্ষণ লাগলো না। কয়েক ঘন্টা পর চমকে ঘুম ভাঙলো আমার। প্রথমে বুঝতে পারলাম না কেন ঘুমটা ভেঙেছে। চাঁদটা ডুবে গেছে অথবা দিগন্ত বিস্তৃত ঝোপঝাড়ের আড়ালে মুখ লুকিয়েছে। ওটার লালচে আভা দেখা যাচ্ছে শুধু, বাতাস ছেড়েছে। তারা ভরা রাতের আকাশে একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে মেঘের সারি। রাতের পরিবেশটা যেন বদলে গেছে হঠাৎ করেই। আকাশের দিকে তাকিয়ে বুঝলাম ভোর হতে এখনও অন্তত 2 ঘন্টা বাকি। ষাঁড়গুলো বরাবরের মতোই বাঁধা আছে স্কার্টের সঙ্গে, তবে ওগুলোকে খুব অস্থির মনে হলো। নাক ঝাড়ছে, সেই সঙ্গে ফোঁস করে শ্বাস ফেলছে, বারবার উঠে দাঁড়াচ্ছে, আবার শুচ্ছে। মনে হলো কোনো বনজন্তুর গন্ধ পেয়েছে ওগুলো। কিসের গন্ধ পেয়েছে তা বুঝতে পারলাম প্রায় সঙ্গে সঙ্গে। 50 গজের মধ্যে হুঙ্কার ছাড়ল একটা সিংহ। খুব জোরে হুঙ্কার দেয়নি, তবে আমার হৃৎপিণ্ড কণ্ঠার কাছে উঠে আসবার জন্যে আওয়াজটা যথেষ্ট ছিল। কার্ড এর আরেক পাশে শুয়েছিল ফারাও। ওটার তলা দিয়ে তাকিয়ে ওকে মাথা তুলে শোনবার ভঙ্গিতে দেখলাম। সিংহ ইনকুস, ফিসফিস করে বলল ফারাও। সিংহ লাফ দিয়ে উঠেছে জিম জিম। স্বল্প আলোয় ওকে ভীষণ আতঙ্কিত মনে হলো। বিপদের জন্যে তৈরি থাকতে চাই বলে ফারাওকে বললাম আগুনে আরও কাঠ দিতে। হ্যারিকে ডেকে তুললাম। না ডেকে তুললে কিয়ামত হয়ে গেলেও ঘুম থেকে ও জাগত বলে মনে হয় না। প্রথমে ভয় পেল ও, তারপর উত্তেজিত হয়ে উঠল। উদ্গ্রীব হয়ে থাকলো বনের রাজাকে সামনে থেকে দেখতে পাবার আশায়। রাইফেল হাতে তৈরি হয়ে গেলাম আমি। হ্যারিকে ওর রাইফেলটা দিলাম, একটা ওয়েস্টলি রিসার্চ ফলিং ব্লক ওটা। কিশোরদের জন্য চমৎকার একটা অস্ত্র, হালকা কিন্তু বড় জন্তু শিকারের উপযোগী। এবার অপেক্ষায় থাকলাম আমরা। অনেকক্ষণ পেরিয়ে গেল, কিন্তু কিছু ঘটল না। ভাবতে শুরু করলাম ভালো হয় আবার ঘুমানোর চেষ্টা করলে। ঠিক তখনই 20 গজ দূর থেকে আওয়াজটা শুনতে পেলাম। ওটা কোনো গর্জন নয়, যেন কাশলো কেউ। বাইরে তাকালাম, সবাই দেখতে পেলাম না কিছু। অধীর উত্তেজনায় পেরিয়ে গেল আরও খানিকটা সময়। চাউতে চাপ পড়ছে আমাদের। যখন তখন যে কোনো দিক থেকে হামলা করে বসতে পারে সিংহ, আবার হামলা নাও করতে পারে। সব কিছুই অনিশ্চিত। এরকম পরিস্থিতিতে অভ্যস্ত হয়েও হ্যারির কারণে দুশ্চিন্তা হতে লাগলো আমার। বিপদের মুহূর্তে প্রিয় মানুষের উপস্থিতিতে অনেক সময় দিশে হারিয়ে বসে অনেকে। পরিবেশটা বেশ হিমেল, তারপরও নাক বেয়ে ঘাম পড়ছে টের পেলাম। মানসিক চাপ দূর করতে মনোযোগ দিলাম একটা গুবরে পোকার দিকে। আগুনের আলোয় আকৃষ্ট হয়েছে পোকাটা। আগুনের কাছে বসে চিন্তিত ভঙ্গিতে সুর দুটো ঘষছে। হঠাৎ গুবরে পোকাটা এমন বিরাট লাফ দিল যে আরেকটু হলেই আগুনের ভিতরে গিয়ে পড়তো। ভীষণ চমকে লাফ দিলাম আমরাও। বেড়ার ঠিক বাইরে থেকে গর্জন করে উঠেছে একটা সিংহ। ওটার হুঙ্কারের প্রচণ্ডতায় থরথর করে কাঁপল স্কার্ট। এত কাছ থেকে ভয়ঙ্কর গর্জন শুনে শ্বাস নিতে ভুলে গেলাম। বিস্ময়ের আওয়াজ করল হ্যারি। জিম জিম হাউমাউ করে কান্না জুড়ে দিল। নিরীহ ষাঁড়গুলো ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল মাটিতে। চাঁদ ডুবে যাওয়ায় রাতটা নিকষ কালো হয়ে আসছে। মেঘের দল নক্ষত্রের আলো ঢেকে দিয়েছে।
আগুনের আলো ছাড়া আর কোনো আলোর উৎস নেই কোথাও। আগুনটা অবশ্য ভালোভাবেই জ্বলছে, তবে ওই আলোয় গুলি করে লক্ষ্যভেদ প্রায় অসম্ভব। অন্ধকার চিরে বেশি দূরে যায় না লালচে আভা, কিন্তু কেউ যদি বাইরের অন্ধকারে থাকে তাহলে আগুনটা বহুদূর থেকে দেখতে পাবে সে। এ সময় ষাঁড়গুলো হঠাৎ সিংহের গায়ের গন্ধ পেল। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। দড়ি ছিঁড়ে ছুটে পালানোর চেষ্টা করলো ভয়ে উন্মাদ বোকা জানোয়ারগুলো। ষাঁড়দের এই নির্বুদ্ধিতা সিংহদের জানা আছে, যে কারণে সিংহ অনেক সময় এমন জায়গা বেছে অবস্থান নেয় যাতে তার গায়ের গন্ধ পায় ষাঁড়ের দল। ষাঁড়গুলো ভয় পেয়ে দড়ি ছিঁড়ে ঝোপঝাড়ে পালাতে শুরু করে, আর ঝোপঝাড়ে ঢুকবার পর একাকী যে কোনো ষাঁড় অন্ধকারে হয়ে পড়ে অসহায় শিকার। সিংহ নিজের পছন্দ মতো ষাঁড় বাছাই শেষে শিকার করে নেয়। তখন চরকির মতো ঘুরতে শুরু করলো আমাদের ষাঁড় ছয়টা। ওদের হুড়োহুড়ি ছুটোছুটি ধাক্কাধাক্কিতে আরেকটু হলেই বিষে মারা পড়তাম আমরা, অথবা হতাম মারাত্মক আহত। তড়িঘড়ি সরে গেলাম সবাই ওদের কাছ থেকে। তারপর হ্যারির পা মারিয়ে দিল একটা ষাঁড়। ষাঁড়গুলোকে একসঙ্গে পাশাপাশি বেঁধে রাখবার দড়িটার ভ্যাসকা টানে কাটা ঝোপের বেড়ার আরেক পাশে আমার কয়েক ফুট দূরে উড়ে এসে পড়ল বেচারা ঝিমঝিম। কার্ট এর জোয়ালটা ভেঙে গেল মট করে। যদি না ভাঙতো তাহলে উল্টে পড়তো কার্ট। তবে কার্ট উল্টে পড়ল কয়েক মিনিট পরেই। ছয়টা ষাঁড়, কার্ট, জোয়াল, ষাঁড় একত্রে বাঁধবার দড়ি সব কিছু তালগোল পাকিয়ে পরিণত হলো বিদঘুটে একটা স্তূপে। স্তূপটা নড়ছে, সরছে, হাম্বা হাম্বা ডাক বের হচ্ছে ওটা থেকে। মনে হলো ওখান থেকে কিছুই আর আলাদা করা সম্ভব হবে না কখনো। এই গোলমেলে পরিস্থিতির মধ্যে বিশৃঙ্খলার মূল কারণ ওই সিংহটার দিকে মনোযোগ দিতে পারলাম না কয়েকটা মুহূর্ত। ভাবতে চেষ্টা করলাম এরকম বিপদের মধ্যে কি করা যায়। ষাঁড়গুলো যদি ছুটে যায় তাহলে যেরকম ভয় পেয়েছে তাতে দিশেহারিয়ে দৌড়াতে থাকবে, তার মানে হারিয়ে যাবে ওগুলো ঝোপঝাড়ে। ষাঁড় না থাকলে আমাদের কি অবস্থা হবে ভাবতে গিয়ে আবার সিংহের চিন্তা মাথায় ঢুকলো আমার। আগুনের আভায় দ্রুত ভেসে আসতে দেখলাম যেন হলদেটে কিছু একটা। সিংহ সিংহ চিৎকার করলো ফারাও। ভুল বলেছে ফারাও, ওটা সিংহী। ক্ষুধার্ত চিমসানো পেটওয়ালি বিরাট এক সিংহী খিদের জ্বালায় পাগল হয়ে উঠেছে। আমাদের স্বাদের বেড়া টপকে মাঝখানে এসে ধোয়ার মধ্যে দাঁড়ালো ওটা। লেজ নাড়তে নাড়তে গর্জন ছাড়তে লাগলো। দেরি না করে রাইফেলটা তুলেই গুলি করলাম সিংহীকে লক্ষ্য করে। কিন্তু ওই স্বল্প আলোয় হুড়োহুড়ির মধ্যে হতচকিত আমার গুলি জানোয়ারটার গায়ে লাগলো না। আর একটু হলেই গুলি খেত ফারাও। তবে রাইফেলের আগুনের ঝিলিক কাজে এলো। চারপাশে অবস্থাটা এক পলকে দেখে নিতে পারলাম। ষাঁড়গুলো কাঠ ঘিরে পাগলের মতো ঘুরছে। এক পাশে যেখানে পড়েছিল সেখানেই চিৎপাত হয়ে পড়ে আছে ঝিমঝিম। কাটা ঝোপের ঘেরের মাঝখানে জ্বলন্ত চোখে চারপাশে তাকানোর ফাঁকে ঘুরছে ক্ষুধার্ত সিংহী। তারপর গর্জন ছেড়ে কী করবে সে সিদ্ধান্ত নিল ওটা। সিদ্ধান্তটা নিতে সময় লাগলো না বেশি। রাইফেলের নল থেকে আগুনের ঝিলিক মিলিয়ে যেতে না যেতেই নাক দিয়ে কুৎসিত একটা আওয়াজ ছেড়ে বেচারা ঝিমঝিমের উপর ঝাঁপিয়ে পড়ল সিংহী। আরেকবার গুলি করবার সুযোগ পেলাম না। তার আগেই হতভাগ্য তরুণের তীক্ষ্ণ আর্তনাদ শুনতে পেলাম। শূন্যে উঠে গেল ওর পা দুটো। ঘাড় কামড়ে ধরে এক ঝাঁকিতে ঝিমঝিমকে পিঠের উপর তুলে নিয়ে বিন্দুমাত্র দ্বিধা না করে
বিরাট এক লাফে চলে গেল সিংহী কাটা ঝোপের বেড়ার ওপারের অন্ধকারে। মনে হলো ঝর্ণার যেখানে গোসল করতে যাই আমরা, সেদিকেই শিকার নিয়ে চলে গেল ছুটান্ত জানোয়ারটা। ভয়ে আতঙ্কে দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই। তারপর পাগলের মতো ছুটলাম সিংহীর পিছনে। একের পর এক গুলি করলাম হ্যারি আর আমি। মনে আসা গুলির কারণে ভয় পেয়ে জিমজিমকে ফেলে যদি পালায় শয়তান সিংহী, অন্ধকারে কিছুই দেখা সম্ভব হলো না আমাদের পক্ষে। শুনলাম না কিছু। জিমজিমকে নিয়ে রাতের আধারে অদৃশ্য হয়েছে ক্ষুধার্ত সাপদ।